হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এনেছি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, 2016 সালের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, এসএলএসটি ফিলসফির। এই প্রশ্নটা প্রথমেই বলে রাখি যে এতটাই সহজ রয়েছে, যে কি বলি, মানে বেশ বেশ সহজ একটা একটা প্রশ্ন। আর সবথেকে বড় কথা যে তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছো, অর্থাৎ ইয়োর ফিলসফি যে প্ল্যাটফর্ম, সেই ইয়োর ফিলসফি প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু এর সিংহভাগ, মানে বেশিরভাগ অংশই আমাদের কভার করা হয়ে গেছে। হয়তো দুটো একটা ছোট একটা দুটো পার্ট হয়তো বাকি আছে, তবে তাও নিঃসন্দেহে কমপ্লিট হয়ে যাবে। কারণ ইয়োর ফিলসফি এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে দায়িত্ব সহকারে সম্পূর্ণ সিলেবাসটা বিনামূল্যে কমপ্লিট করানো হয় একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বাদ বাকি অন্যান্য জায়গায় তারা পেইড প্রমোশন চালাক, কিছু ছোট ছোট ভিডিও দেখিয়ে স্টুডেন্ট টানার একটা প্রবণতা থাকে। ইয়োর ফিলোসফি সেখান থেকে একটা দূরে আছে, সেই জায়গাতে নেই। তো ইয়োর ফিলোসফি এমনই একটা প্ল্যাটফর্ম যেটা একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 2016 সালের আমরা প্রশ্ন সলভ করতে থাকবো, যে দেখা যাক যে কতটা পরিমাণে এক্সপ্লানেশন করা যায়, তাই না? তো প্রথম যেটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আর কি, সেটা হচ্ছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে। দেখো, সকলেই জানে যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। এমনও অনেক প্রশ্ন আছে যেগুলো না একদম বাচ্চাদের বেসিক লেভেলের কিছু প্রশ্ন। তো আমি মনে করছি যে সেই সমস্ত প্রশ্নতে সময় ব্যয় আমি করব না। আর যেগুলো এক্সপ্লানেশন করবার প্রয়োজন আছে বা ডাউট রয়েছে বলে মনে হচ্ছে, সেই জায়গাতে বোধহয় একটু সময় ব্যয় করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। তো হু ইজ দ্য ফাউন্ডার অফ ন্যায় স্কুল অফ ফিলসফি? এটা হচ্ছে তোমার মহর্ষি গৌতম। তারপর দেখো, বৈশেষিক মতে প্রমাণ কি কি? হোয়াট আর দ্য প্রমাণাস অ্যাকর্ডিং টু দ্য বৈশেষিক ফিলসফি? বৈশেষিক মতে প্রমাণ কি হবে না? প্রত্যক্ষ আর অনুমান, তাই না? প্রত্যক্ষ আর হচ্ছে অনুমান। নেক্সট হচ্ছে ন্যায় মতে কত প্রকার পদার্থ স্বীকার করা হয়েছে? জানো, ন্যায়রা কিন্তু 16 প্রকার পদার্থ কিন্তু ন্যায়রা স্বীকার করছেন। তাই জন্যে আহ, হ্যাঁ, ঠিক এই জন্য কিন্তু ওনাদেরকে আহ, মানে পদার্থ, মানে 16টা প্রকার পদার্থ স্বীকার করছে বলে কিন্তু, মানে ন্যায় দর্শনকে কিন্তু এইরকম একটা পদার্থ শাস্ত্রও কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে। ন্যায় দর্শনকে আমার মনে পড়ছে বৈশেষিক দর্শনকেও কিন্তু এরকম পদার্থ শাস্ত্র হিসেবে আলাদাভাবে কিন্তু নামকরণ করা হয়েছে। যদিও প্রমাণ শাস্ত্রও বলা হয়, ঠিক আছে, তবে কিন্তু ন্যায় দর্শনের আলাদা নাম কিন্তু পদার্থ শাস্ত্র বলেও কিন্তু এরকম অনেকগুলো নাম আছে। যেমন অক্ষপাদ দর্শন বলেও কিন্তু এরকম তোমরা পাবে, এরকম অনেক নামও রয়েছে। আর 12টা কিন্তু প্রমেয়, ঠিক আছে, দ্বাদশ প্রমেয়। আর 16টা হচ্ছে তোমার পদার্থ। হাউ মেনি কাইন্ডস অফ পদার্থ আর অ্যাকসেপ্টেড বাই দ্য ন্যায় স্কুল? সেটা হচ্ছে তোমার 16। আচ্ছা, এটা বোধহয় টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক এটা সাংখ্য হবে। সংখ্যা কথা লেখা আছে, যাই হোক এই দিকে তাকাই। হাউ মেনি তত্ত্বস আর অ্যাকসেপ্টেড ইন সাংখ্য ফিলসফি? সাংখ্য ফিলসফিতে মোট তত্ত্ব কতগুলো চেয়েছে? মোট অর্থাৎ টোটাল, ঠিক আছে, টোটাল একটা চেয়েছে। টোটাল চেয়েছে, তাহলে টোটাল হচ্ছে 25টা। টোটাল 25টা, মোট বলতে গেলে কিন্তু 25টাই বোঝায়। শুনেছি এই প্রশ্নটা নিয়ে নাকি অনেক মামলা হয়েছিল, কেস হয়েছিল। তো এটা হচ্ছে তোমার 25টাই সাংখ্য মতে তোমার তত্ত্ব রয়েছে, ঠিক আছে, টোটাল। যদি মোট কথাটা যদি না থাকতো, যদি মোট কথাটা যদি না থাকতো তাহলে কিন্তু সেখানে দুটো হতো, এক হচ্ছে পুরুষ আর একটা প্রকৃতি। এইভাবে কিন্তু একটা ডিভাইডেড করা যেতে পারতো। যেহেতু মোট কথাটা রয়েছে না, তাই জন্য কিন্তু এখানে 25টা এই উত্তর হয়েছে আর কি। বুঝতে পারছো তো? মানে প্রশ্নের ধরনটা কিন্তু এইভাবে আমাদেরকে বুঝতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, অদ্বৈত মতে সত্তার বিভিন্ন প্রকারগুলো কি কি রয়েছে? ব্যবহারিক, প্রাতিভাসিক আর হচ্ছে পারমার্থিক, তাই না? ব্যবহারিক, প্রাতিভাসিক আর হচ্ছে পারমার্থিক। তোমার কাছে যেটা বলার বিষয়, তুমি কিন্তু বাড়িতে অবশ্যই এটা সার্চ করবে বা এটা অবশ্যই নিজের খাতার মধ্যে লিখে রাখবে। ব্যবহারিক সত্তা ইজ ইকুয়াল টু
কি বোঝাচ্ছে, প্রাতিভাষিক সত্তা ইজ ইকুয়াল টু কি বোঝাচ্ছে, পারমার্থিক সত্তা ইজ ইকুয়াল টু কি বোঝাচ্ছে। মানে ঠিক এইভাবে কিন্তু প্রশ্ন পড়া বুঝতে হয়, মানে প্রশ্নগুলোকে তৈরি করতে হয়। বুঝতে পারছো তো? মানে প্রশ্ন তৈরি করার মাধ্যমটাও কিন্তু এইরকম। একটা একটা ধাঁচের প্রশ্ন তো এসে গেছে, কিন্তু এই রকমটাও কিন্তু আসতে পারে, হয়তো আসতে পারে। বাহ্যানুমেয়বাদ, বাহ্যানুমেয়বাদী তারা কারা? সৌতান্ত্রিক। আর যদি বলা হতো বাহ্য প্রত্যক্ষবাদী কারা, তাহলে সেটা হতো বৈভাষিক, তাই না? তো এইগুলো কিন্তু একদম মানে কি বলবো, মানে বেসিক প্রশ্ন, ছোট বাচ্চাদের মতো কিছু প্রশ্ন রয়েছে। আরম্ভবাদের সমর্থক কোন দার্শনিক সম্প্রদায়? ন্যায় বৈশেষিক। কেন আরম্ভবাদ এখানে বলা হচ্ছে? কারণ ন্যায় বৈশেষিক কিন্তু এখানে কার্যকারণের সম্পর্ক যেটা রয়েছে না, সেই কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে বা তার উপর বিচার করে কিন্তু আরম্ভবাদের কথা বলা হচ্ছে। ব্যাপারটা এরকম, তোমরা জানো যে একদিকে রয়েছে সাংখ্য দর্শন, আর একদিকে রয়েছে তোমার ন্যায় দর্শন। ঠিক আছে, সাংখ্য দর্শনটা হচ্ছে সৎ কার্যবাদী, আর হচ্ছে আহ ন্যায় বৈশেষিক যারা রয়েছে তারা হচ্ছে অসৎ কার্যবাদী। তাহলে সাংখ্য দর্শন হচ্ছে সৎ কার্যবাদী, তারা কিন্তু ওই বলছে যে আহ, মানে 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 ধরো কার্যটি কারণ থেকেই উৎপন্ন হয়েছে, সুতরাং কার্যের মধ্যে কারণের গুণাগুণ রয়েছে। আর হচ্ছে ন্যায় বৈশেষিকরা বলবেন যে না, কার্যটা হচ্ছে নতুন একটা বিষয়, কারণ থেকে সৃষ্টি হয়েছে বটে, কিন্তু সেটা নতুন একটা বিষয়, তার মধ্যে কিন্তু সেটি পুনরায় কিন্তু আর ওই কারণের অবস্থায় ফিরে যায় না। সুতরাং এটা আহ, মানে সেটা এটা কোনোভাবেই একটা মানে পুরনো বিষয় না, এটা হলো নতুন একটা বিষয়। আরম্ভবাদ কথাই এই এই প্রসঙ্গে এসেছে, নতুন বিষয় একটা এসেছে। যেটা অসৎ কার্যবাদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। আমি বোঝাতে পারলাম যে কোন জায়গা থেকে প্রশ্নটা এসেছে। ব্রহ্মসূত্র যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন মহর্ষি বাদরায়ণ। হু ইজ দ্য অথর অফ ব্রহ্মসূত্র? মহর্ষি বাদরায়ণ। স্বভাববাদ সমর্থক কারা? হু আর দ্য অ্যাডভোকেটস অফ স্বভাববাদ? তোমরা জানো স্বভাববাদ বা যদৃচ্ছাবাদ, এই যে মতবাদ, এগুলো কিন্তু চার্বাক, তাই না? চার্বাক হচ্ছে এর উত্তর। নিম্নোক্তগুলির মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু নয়? নৈতিক বিচারের বিষয়বস্তু নয় যেটা বলা হচ্ছে সেইটা কোনটা? সবার আগে বলি যে নৈতিক বিচারের বিষয়বস্তু তাহলে কোনগুলো হতে পারে, এটা আগে জানা উচিত। দেখো যখন আমি কিন্তু তোমাদের হ্যাঁ এথিক্স যখন বুঝিয়েছি বা তখন আমি বলেছি এটা যে মানুষের মানুষের ক্রিয়া, যে ক্রিয়া তারা স্বেচ্ছায় করছে, ঠিক আছে, এই রকম ক্রিয়াগুলো কিন্তু সব সময় নৈতিক বিচারের বিষয়বস্তু হতে হয়। ঠিক আছে, ইচ্ছে করে করেছে এরকম, ইচ্ছে করে কোনো বদমাইশি দুষ্টুমি করেছে, সেগুলো কিন্তু অবশ্যই ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে পড়ে। কিন্তু সহজাত ক্রিয়া এটা বা এইটা কিন্তু আর একটি নাম হচ্ছে যেটা জন্মগত ক্রিয়া। তাহলে এটা কিন্তু কখনোই কিন্তু নৈতিক বিচারের বিষয়বস্তু নয়, তাহলে উত্তর কিন্তু নয়। আমি তোমাদের কিন্তু যখন এমসিকিউ প্রশ্ন বোঝাই বা টেলিগ্রামে অনেক এরকম প্রশ্ন দিয়েছি, তোমরা খেয়াল করে দেখবে আহ, সেখানে কিন্তু আমি হুইচ ইজ নট দিয়ে এরকম প্রশ্ন আমি দিয়েছি। তাহলে আমি বরাবর করে কিন্তু প্রশ্ন বোঝানোর চেষ্টা করছি যে কোন টাইপের প্রশ্ন আসতে পারে। খেয়াল করে দেখো 2016 প্রশ্নটা এই মাত্র নিয়ে বসেছি বটে, কিন্তু আমি কিন্তু প্রশ্নের ধাঁচ বা প্রশ্নের ধরন কিন্তু তোমাদেরকে শেখাচ্ছি টেলিগ্রাম গ্রুপে। যারা এখনো অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তারা মহা ভুল করেছো। তোমরা কিন্তু এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, টেলিগ্রামের লিংক আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও এবং তোমার বন্ধুদেরকেও বলো তারা যেন জয়েন করে যায়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে একটা বেনিফিট কি আছে বলো তো? মানে প্লে লিস্টে গিয়ে অনেক বেশি পরিমাণে তুমি এসএলএসটি ফিলোসফির ভিডিও দেখতে পাবে, কিংবা অন্যান্য যে সকল নেট সেটের ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে, কিংবা প্রাইমারির যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পাবে। আর যদি তুমি সাবস্ক্রাইব না করে যদি তুমি এরকম দেখতে থাকো, তাহলে কিন্তু মোটেও অতগুলো ভিডিও তুমি পাবে না, কখনোই পাবে না। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, এটা তাহলে কি হচ্ছে তোমার সহজাত ধারণা উত্তর। হুম। নেক্সট হচ্ছে অদ্বৈতবাদী বা একত্ববাদী নিয়ম ভিত্তিক কর্তব্যমুখী একজন এর প্রবক্তার নাম কথা বলা হচ্ছে। ঠিক আছে, মানে দেখো অদ্বৈতবাদী মানে হচ্ছে যিনি এক হবেন, ঠিক আছে, মনিস্টিক হবে, মনিস্টিক রুল। এই ইংরেজিটাই দেখো বাবা, এই বাংলা কি কঠিন। দেখো, নেম অফ অ্যান অ্যাডভোকেট অফ মনিস্টিক রুল ডিওন্টোলজিক্যাল থিওরি। তোমরা জানো ডিওন্টোলজিক্যাল থিওরি হচ্ছে কান্ট, কারণ তোমরা সকলেই এম এতে পড়েছো এই বিষয়গুলো, তাই না? এখানে আলাদাভাবে বলার মতো কিছু নেই, যদিও আমার কিন্তু এখন অবধি মানে এখন প্রেজেন্টলি ইয়ে শেষ করা হয়নি, মানে কান্ট যাওয়া হয়নি। আমি বোধহয় তোমাদের লক অবধি এসেছি, বাদ বাকিগুলো অনেক কিছু, বাদ বাকি সব শেষ হয়ে গেছে, শুধু লক অব্দি এসেছি। তারপরে আমার বার্কলে, হিউম, কান্ট বাকি রয়েছে।
তো যাই হোক, ওদিকে আমি যাব, খুব শীঘ্রই আমি যাব। তখন হয়তো আমি আরো বিস্তারিত আমি তোমাদেরকে বলার চেষ্টা করব, তাই না? আপাতত আমি মনে করি যা তোমাদেরকে দিয়েছি এনাফ সংখ্যক আমি তোমাদেরকে বুঝিয়েছি। যথেষ্ট পরিমাণে হেল্প হয়েছে। যদি তোমরা মানে ডেলি সকাল 9টায় যদি তুমি দেখতে থাকো, মানে কেউ যদি মনে করে যে না তার কাছে সময়ই নেই, মানে মানে তার সময় নেই, 10 মিনিট বা 20 মিনিট ব্যয় করার মতো তার দিনের সময় নেই, তাহলে সে মিথ্যা কথা বলছে। তো 10-20 মিনিট তুমি ইয়োর ফিলোসফিকে দাও, বাদ বাকি তুমি দেখবে একদম ছয় মারবে পরীক্ষার সময়। আর হ্যাঁ, অবশ্যই পরিশ্রম করতে হবে কিন্তু। আচ্ছা, কর্মভিত্তিক উপযোগবাদের দুজন প্রবক্তার নাম বলা হচ্ছে। সিরিয়াসলি বলছি, এই প্রশ্নটার মধ্যে না আমার ডাউট আছে, বড় বড় ডাউট। এই প্রশ্নটা না কেমন একটা প্রশ্ন আমার, মানে প্রশ্নটাই আমার একটাই লাগছে, কারণ রস তো হয় না। ঠিক আছে, তো কর্মভিত্তিক উপযোগবাদী আমি কান্টকে নিতে পারি, বেনথামকে নিতে পারি, মিলকে নিতে পারি, মুরকে নিতে পারি। ঠিক আছে, কিন্তু এই রস তো হয় না, জানো তো, মানে হয় না, মানে হয়ই না। তো কর্মভিত্তিক উপযোগবাদী, মানে এই প্রশ্নটাতে আমার ডাউট আছে। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছে, হয়তো আমার জ্ঞানের সীমানা কম আছে, হতেই পারে। কিন্তু এক্ষেত্রে উত্তর যদি হয়, মানে এই অপশনগুলোর মধ্যে সবকটাই আমার ভুল বলে মনে হচ্ছে। উত্তর যদি হয় কান্ট হবে, বেনথাম হবে, মিল হতে পারে, মিল হতে পারে, আর হতে পারে তোমার মুর হতে পারে, মুর হতে পারে। যাই হোক, আমার এটা কেমন একটা লাগলো। নেম অফ টু অ্যাডভোকেটস অফ অ্যাক্ট ইউটিলিটারিজম আর, সেটা হতে পারে কান্ট, মিল, মুর, বেনথাম, এগুলো হতে পারতো। এমন একজন উপযোগবাদী চিন্তাবিদ যিনি সুখবাদী নন। দেখো, উপযোগবাদী বলছে, নেম অফ দ্য ইউটিলিটেরিয়ান হু ইজ নট এ হেডোনিস্ট। তুমি জানো উপযোগবাদী মানে হচ্ছে যিনি মানে এক এক- এক প্রকার বিচারবাদী হবেন, এই অর্থে যে হচ্ছে যদি এটি একজনের জন্য ভালো হয় তার মানে এটা সকলের জন্য ভালো, আর যদি সকলের জন্য ভালো হয় তাহলে সেটা দীর্ঘস্থায়ীও হবে। এইরকম মতবাদ কিন্তু উপযোগবাদীরা করে থাকেন। তাহলে সেই রকম ক্ষেত্র হচ্ছে এমন একজন উপযোগবাদী চিন্তাবিদ যিনি সুখবাদী নন, তিনি কি হতে পারেন? ঠিক আছে, এটা কিন্তু উত্তর কিন্তু মুর হতে পারতো। ঠিক আছে, মুর হতে পারতো এই প্রশ্নটার মধ্যে, মানে এই প্রশ্নটা আমার মতে মুর। আচ্ছা, এখানে যা যা লেখা আছে তাইতেই একদম যে সঠিক লেখা আছে এরকমটা মনে করো না। আমি এখন তোমাদেরকে ভিডিও বানাচ্ছি আর আকাশে দুমদাম করে বোম পড়ছে মানে বজ্রপাত হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, ফ্রাঙ্কেনার নিজ নৈতিক মানদণ্ড বা বাধ্যবাধকতা, আহ, আহ, বাদ- বাদ- বাধ্যতা বোধতা তত্ত্বের নাম কি? বাবা, এই কি কঠিন রে বাবা। দেখো, হোয়াট ইজ ফ্রাঙ্কেনা ওন থিওরি অফ মোরাল অব্লিগেশন, কত সহজ দেখো। আচ্ছা, তাহলে এটা কি হতে পারতো? এটা হচ্ছে তোমার হতে পারতো কিন্তু এইটা, মানে মিশ্র কর্তব্যমুখী তত্ত্ব। এটা বরং হতে পারতো মিক্সড ডিওন্টোলজিক্যাল থিওরি, যেটা কান্টের। এইটা বরং উত্তর হতে পারতো বলে আমার মত। ঠিক আছে, আমি জানি না যিনি এটা প্রশ্ন করেছেন। আচ্ছা, এই প্রশ্নটা আমি পেয়েছিলাম যখন আমি বিএড করছিলাম। সেই সময় আমাদের পড়ুয়া এক বন্ধু ছিল আর কি, মানে তার কাছে এমন কিছু নেই যা ওয়েস্ট বেঙ্গলের কোথাও নেই, এরকম একটা ব্যাপার, সব কিছু আছে তার কাছে। তো সে আমাকে দিয়েছিল, যে এই প্রশ্নটা দিয়েছিল, মানে সে কোথাও থেকে একটা জোগাড় করেছিল, করে এটা আমাকে দিয়েছিল। তো তারই পিডিএফ বানিয়েছি আর কি। 15 নম্বর প্রশ্নতে আসো। বাস্তব তথ্য বিষয়ক বাক্য থেকে নৈতিক আদর্শ বা ঔচিত্য বিষয়ক বাক্য অনুমান করলে নৈসর্গিক প্রকৃতিগত দোষ বা ন্যাচারালিস্টিক ফ্যালাসি ঘটে। দেখো বাবা, তোমরা ছোট্টবেলা থেকে বলছো, ছোট্টবেলা মানে এম এতেও পড়েছো তোমরা, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। অন্যান্য ইউনিভার্সিটির খবর আমি ঠিক বলতে পারছি না, বর্ধমানেও পড়ানো হয় শুনেছি। আচ্ছা, তো এইটা হচ্ছে মূর। হুম, আর তোমরা পড়েছো, তোমরা কিন্তু পড়েছো এগুলো। দ্য ইনফারেন্স অফ ফ্যাকচুয়াল স্টেটমেন্ট টু মোরাল স্টেটমেন্ট ইনভলভস ন্যাচারাল ফ্যালাসি। অবশ্যই এটা মুর, জি মুর। পরের প্রশ্নটা আসো, দেখো এটাও বেশ দারুণ প্রশ্ন, সহজ প্রশ্ন বলে আমার মনে হচ্ছে। তোমার করা উচিত, সুতরাং তুমি করতে পারো। দো অল, কোথায় গেল ভাই? হুম, দো দো অটিস্ট, দো অটিস্ট শো দো ক্যান ক্যান নস্ট, এরকম কিছু একটা হবে, কানস্ট, এরকম। যাই হোক, আমার প্রোনাউন্সিয়েশন বোধহয় ঠিকঠাক যাচ্ছে না, দুঃখিত। আচ্ছা, তোমার করা উচিত, সুতরাং তুমি করতে পারো, অর্থাৎ করার স্বাধীনতা তোমার আছে। এই কথা কিন্তু কান্ট বলেন। কারণ কি? কারণ উনি কিন্তু অ্যাক্ট ইউটিলিটি কে স্বীকার করছেন। কর্ম উপযোগবাদী কিন্তু কান্ট। ঠিক আছে,
আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, চরিত্র সংশোধনের জন্য অপরাধীর শাস্তি হবে। দেখো সংশোধনের কথা বলছে, তাই না? মানে এখানে রিফর্মেটিভের কথা বলা হচ্ছে, সংশোধনের কথা বলা হচ্ছে, মানে রিফর্মেটিভের কথাই কিন্তু বলা হতো। এই উত্তর কিন্তু সংশোধনাত্মক। কেউ জানি না এখানে প্রতিরোধাত্মকে টিক মেরে দিয়েছে, জানি না। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে প্লেটোর মতে, প্লেটোর মতে প্রকৃত জ্ঞানের দুটো বৈশিষ্ট্য চাওয়া হয়েছে। এটা হচ্ছে অভ্রান্ততা এবং তাই যা প্রকৃত সৎ, নিত্য ও শাশ্বত। মানে হোয়াট আর দ্য টু মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রু নলেজ অ্যাকর্ডিং টু প্লেটো। ঠিক, তাহলে এখানে উত্তর কি হচ্ছে? নাম্বার বি, ইনফ্যালিবিলিটি অ্যান্ড দ্যাট হোয়াট ইজ রিয়েল। আমরা জানি যে প্লেটো কিন্তু সামান্যকে স্বীকার করছেন, তার তার লক্ষ্য, মানে তার দর্শনের লক্ষ্য হচ্ছে সামান্যকে প্রতিষ্ঠা করবার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, সামান্য বা জাতিগুলির সর্বোচ্চ পর্যায়ে বিন্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ আকারটি প্লেটোর মতে তাহলে কি হবে? বুঝতে পারছো? প্লেটোর মতে তাহলে এক্ষেত্রে কোনটা হতে পারে? আচ্ছা, হোয়াট অ্যাকর্ডিং টু প্লেটো ইজ দ্য হাইয়েস্ট ইউনিভার্সাল ফর্ম ইন দ্য হাইয়ারকি অফ ফর্মস। মানে ফর্মের মধ্যে হাইয়েস্ট কোনটা হবে সেইটা জিজ্ঞাসা করছে। এটা অবভিয়াসলি জ্ঞানত্বই হবে, জ্ঞানত্বই হবে এর উত্তর। ঠিক আছে। আইডিয়া অফ নলেজ, এটাই হবে এর উত্তর। দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। অ্যারিস্টটল স্বীকৃত কারণ কত প্রকার? তোমরা জানো 4টে প্রকারই উনি স্বীকার করেছেন। ঠিক আছে, মানে স্বীকার বলতে গেলে উনি 4টি প্রকার দিয়েছেন। পরবর্তীকালে উনি দুটিতে এসেছেন, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু উনি 4টি প্রকারই কিন্তু বলেছেন। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের মতে জগৎ বিবর্তনের চরম কারণ কি হবে? জগৎ বিবর্তন হচ্ছে তার জন্য ফাইনাল কজ আর কি, বুঝলে তো? ফাইনাল কজ সেটা কোনটা? সেটা কিন্তু গড। আচ্ছা, যদি এটা প্লেটো হতো তাহলে কিন্তু ফর্ম হতো, আকার হতো। যেহেতু অ্যারিস্টটল, তাই জন্য এখানে গড হবে, এবং গডকে উনি আনমুভ মুভারও বলছেন। তোমরা জানো এই বিষয়গুলো আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি। ডেকার্ত কত প্রকার দ্রব্য স্বীকার করেছেন? এইটা একটা মানে বেস্ট ভাইটাল প্রশ্ন বলে আমার মনে হচ্ছে। দেখো, উনি 3 প্রকার দ্রব্যর কথা বলছেন। এক হচ্ছে ঈশ্বর, আত্মা আর জড়। ঠিক আছে, ঈশ্বর, আত্মা, জড়। এটা ঈশ্বর তুমি জানো, যেটা হাইয়েস্ট। আত্মা বলতে চেতন, মনকে বোঝানো হচ্ছে। জড় বলতে দেহকে বোঝানো হচ্ছে। ঠিক আছে। আর এক্ষেত্রে যদি বলতো মানে কটি মানে কয় প্রকারের জায়গায় লেখা থাকে কটি দ্রব্য স্বীকার, যদি এরকম একটা যদি প্রশ্ন থাকতো, মানে প্রশ্নের প্রশ্নের অর্থ বুঝে বলে না যে অর্থ বুঝে উত্তর করা, যদি এরকম থাকতো তাহলে সেটা নিরপেক্ষ আর সাপেক্ষ হতো। এই নিরপেক্ষ সাপেক্ষ বলতে কি বোঝাচ্ছে বলতো? নিরপেক্ষ হচ্ছে মানে যিনি অন্যের ওপর নির্ভরশীল নয় তাহলে তিনি হচ্ছেন ঈশ্বর, আর সাপেক্ষ হচ্ছে কিনা মন আর হলো তোমার দেহ, এটা হলো সাপেক্ষ। তোমরা জানো পিনিয়াল গ্রন্থির দ্বারা ওটা ইন্টার কানেক্ট হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে সাপেক্ষ, তাহলে সেই ক্ষেত্রে দুটি হতো। আর এখন এই প্রশ্নের খাতিরে কিন্তু 3টে কি হবে না, ঈশ্বর, আত্মা আর জড়। তাহলে আমি বোঝাতে পারলাম যে প্রশ্ন দেখে কিন্তু আমাদেরকে উত্তর করতে হবে, প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। আর এক্ষেত্রেও দেখো, আমি যেগুলো বুঝতে পারছি না সেক্ষেত্রেও কিন্তু আমি ইংরেজি দেখার চেষ্টা করছি। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরাও যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই একবার ইংরেজিটাতে একবার চেষ্টা করবে, কারণ ইংরেজিতে অনেকটা পরিমাণে সহজ থাকে। বুঝতে পারছো তো? আচ্ছা দেখো, দেহ এবং মনের সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে ডেকার্ত স্বীকৃত মতবাদটার নাম কি? এটা কিন্তু পড়িয়ে দিয়েছি। কি না, সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। মানে কি, ইন্টারাকশন। এই যে একটু আগে বললাম। জগতের স্বরূপ সম্পর্কে কার মতবাদ? সর্বমানসবাদ বা হচ্ছে প্যান সাইকিজম। ঠিক আছে, এটা কিন্তু লাইবনিজ, স্পিনোজা নয়, এটা লাইবনিজ। প্যান সাইকিজম কিন্তু লাইবনিজ। কারণ আমি কিছুদিন আগে লাইবনিজ বোঝাতে গিয়ে বলছিলাম যে তার দর্শনে আমরা সংবেদন খুঁজে পাচ্ছি, আমরা নির্জ্ঞান মনের অস্তিত্ব সম্পর্কিত জ্ঞান পাচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু সর্বমানসবাদের প্রসঙ্গও কিন্তু আমরা লাইবনিজের দর্শনে পাচ্ছি। আমি কিন্তু বুঝিয়েছি, সুতরাং বলবে না যে হ্যাঁ দাদা তুমি তো বোঝাওনি। আমি কিন্তু বুঝিয়েছি এই বিষয়ে কিন্তু, মানে হয়তো এই প্রশ্নটা দিয়ে বোঝাইনি, কিন্তু আমি বুঝিয়েছি। নেক্সট দেখো, আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে ঈশ্বর প্রেমে মত্ত মানুষ কোনটা হতে পারে বলতো? সেটা হচ্ছে দেখো, গড ইজ অড, সরি, গড ইজ অল আর ওয়ান ইজ গড, এইরকম কথা কিন্তু বার্কলে বলছেন।
ঈশ্বর প্রেমে মত্ত মানুষ যেটা বলা সেটা হচ্ছে, সরি দেখ আমি ভুল বলছি কেন, স্পিনোজা বলছে। আমি মানে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল বলে ফেলি, এটা আমার 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 ব্যক্তিগত ফল্ট, আমি এটা খেয়াল করে দেখেছি। মানে তাড়াহুড়ো করছি, হয়তো লেখা আছে সঠিক, আমি বলে দিচ্ছি ভুল, মানে এইরকম একটা, মানে আমি নিজের ক্ষেত্রে, আমি কর্মক্ষেত্রে আমি দেখেছি। মানে খুব আমার মানে আমার আমার যে কর্মক্ষেত্র আছে, অনেক কেউ কেউ জানে, তো সেই কর্মক্ষেত্রেও কিন্তু আমি এরকম তাড়াহুড়ো করতে গিয়ে এরকম ভুল বলে দেওয়ার মানে বলে ফেলা বা মুখ থেকে বেরিয়ে যাওয়া, এই একটা অভ্যাস আমি দেখেছি, বেশ এটা হয়। কি জানি এটা কিভাবে মানে সামলাবো নিজেকে বুঝতে পারি না, যাই হোক। হুইচ ফিলোসফার ইজ কল্ড গড ইনটক্সিকেটেড ম্যান ইন দ্য হিস্টোরি অফ মডার্ন ওয়েস্টার্ন ফিলসফি। ঠিক আছে, দেখো এটা কিন্তু হবে স্পিনোজা। আর এক্ষেত্রে বার্কলের কথা আমি ভাবছিলাম, ভাবতে ভাবতে বেরিয়ে গেছে, বার্কলে হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এইটা হচ্ছে ওনার উক্তি। ঠিক আছে, আচ্ছা। তারপরের একটা প্রশ্ন দেখো, বুদ্ধিতে কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। বুদ্ধিতে কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, এইরকম কথা কিন্তু জন লকের দর্শনে আমরা কিন্তু পাই। ঠিক আছে, আমি কিন্তু এই রকম প্রশ্ন তোমাদেরকে শিখিয়েছি। আর যদি বলা হতো যে একমাত্র বুদ্ধি ছাড়া, তাহলে কিন্তু লাইবনিজ, এই প্রশ্ন কিন্তু আমি মনে হয় তোমাদেরকে দিয়েছি, আহ, তোমাদের ইয়েতে দিয়েছি, তোমাদের এমসিকিউ প্রশ্নটা ঠিক এইরকম। মানে আমি আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, মানে আমি 2016 প্রশ্ন সিরিয়াসলি দেখিনি, এই রিসেন্ট মানে হঠাৎ মনে পড়লো জন লক করাতে গিয়ে যে একটা 2016 প্রশ্ন দেওয়া যেতে পারে, তখনই মনে তারপরে আমি মানে আমি নিজে তো প্রশ্নগুলো বানাই, মানে টেক্সট বই দেখে দেখে বানাই। তো টেক্সট বই দেখে দেখে যখন বানাচ্ছিলাম, তখন এখন আমি দেখতে গিয়ে দেখছি ওরে বাবা, এ তো অনেক প্রশ্ন আমি এইরকম ধাঁচেরই আমি বানিয়ে ফেলেছি, বা এইরকম টাইপের প্রশ্ন বানিয়ে ফেলেছি। সুতরাং আমার এক্ষেত্রে কিঞ্চিত একটা আশা লাগছে, মানে লাগছে যে হতে পারে আহ, আমি যেরকম প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, সেই রকম প্রশ্ন এমসিকিউ প্রশ্নে যে তোমরা প্লে লিস্টের যেটা যেটা রয়েছে আর কি, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে পরীক্ষার, তোমরা পেতে পারো, হতে পারে ওরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো। আচ্ছা, এটা তো জন লক হলো। আসি তার পরের প্রশ্ন আর কি। আচ্ছা, বার্কলের মতে আত্মার প্রধান বৈশিষ্ট্য কি? সেটা একটা প্রশ্ন। দেখো, বার্কলের মতে আত্মার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ করা। এই প্রশ্নটা ব্যাখ্যা বোধ হয় আমি বার্কলের প্রশ্নের মধ্যেই আমি দিয়ে দেবো। কারণ বার্কলের প্রশ্ন আমি এখন ইতিমধ্যে রেডি করছি, এবং তাতে কিন্তু আমি প্রত্যক্ষ করার এই প্রশ্নটা কিন্তু আমি দিয়েছি। হুম, এই প্রশ্নটা আমি আর যাই হোক, প্রশ্নগুলো বেশ মিল খাচ্ছে, আমার আমার প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে মিল খাচ্ছে, এটা আমার দেখো বেশ মনের মধ্যে একটা মজা লাগছে। আচ্ছা, কে বলেন যে অভিজ্ঞতা থেকে কোনো ধারণা লাভের পূর্বে আমাদের মন থাকে টাবুলা রাসার মতো? মানে টাবুলা রাসা বা অলিখিত সাদা কাগজ, কোরা কাগজ। কিছুদিন আগে আমি তোমাদের লকের প্রশ্নে বলছিলাম আর কি, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, একটা কথা ভাবো, এই যে ধরো আমি এই ভিডিওটা পাবলিশড হবে 14 তারিখে, আর ঠিক তার আহ, ঠিক তার একটা মাস পরে, এই 14 তারিখেই কিন্তু সকলে মিলে কিন্তু পরীক্ষা দিতে যাওয়া হবে। মানে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দেওয়াটা তো ভাগ্যের ব্যাপার, যাই হোক, মানে পরীক্ষা দেওয়াটা অনেক মানে একটা আনন্দের ব্যাপার। আহ, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইগুলো যেন একটা দুর্বিষহ একটা ব্যাপার হয়ে উঠেছে, কারণ পরীক্ষা হয়ই না এরকম একটা অবস্থা। আমরা না জানি কোন, কি আর বলি, হতাশা লাগে মাঝে মধ্যে। যাই হোক, তোমরা তোমরা যেন হতাশার মধ্যে ডুবে যেও না, অবশ্যই পড়াশোনা করবে। হ্যাঁ, পড়াশোনার কিন্তু কোনো পড়াশোনা কিন্তু বিফলে যায় না। মানে আমি নিজে পড়াশোনা করেও কিন্তু একটা ভালো জায়গায় একটা কাজ করি, এবং তার সাথেও কিন্তু তোমাদের ভিডিও বানিয়েও দিই, এবং যেটা তোমাদের কাজে লাগে। আচ্ছা, কোন দার্শনিক মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করে সকল গুণকেই মন সাপেক্ষ বলে দিয়েছেন? এটা হচ্ছে বার্কলে। হ্যাঁ, মানে উনি বলছেন যে সব গুণই সেকেন্ডারি গুণ, মুখ্য গুণ বলে আবার কোনো কিছু হয় না, মানে সবকিছু ব্যক্তির মনের ওপর নির্ভরশীল। একটা কয়েনকে একটা কয়েনকে আমি এপাশ থেকে দেখি ওপাশ থেকে দেখি, যাই দেখি না কেন, সেই দেখার নির্ভরটা করছে আমার ওপর। সুতরাং এটা কিন্তু সবই গৌণ গুণ, কোনোভাবে মুখ্য গুণ হতেই পারে না। এইরকম মত কিন্তু লকের অনুজ যে দার্শনিক বার্কলে, তিনি লককে খণ্ডন করে কথা বলছেন। আচ্ছা, হ্যাঁ, ডেকার্তের দর্শনে কিন্তু এরকম সমর্থন করার প্রসঙ্গ কিন্তু কিঞ্চিত দেখা যায়। মুখ্য গৌণগুণকে সমর্থন করার প্রসঙ্গ কিন্তু পরবর্তী ডেকার্তপন্থীরা কিন্তু স্বীকার করছেন। হ্যাঁ, এগুলো দেখা যায় কিন্তু, মানে যারা রিসার্চার, তারা এই বিষয়গুলো নিয়ে যেহেতু নাড়াচাড়া করে, তাদের কাছে এইরকম তথ্য থাকে। কোন দার্শনিক বলেন যে কারণ ও কার্যের মধ্যে কেবল সংযোগ আছে, কিন্তু কোনো আবশ্যিক সম্পর্ক নেই? ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু হিউম।
এটা অবশ্যই কিন্তু হিউম। পরের প্রশ্নের দিকে আমরা আসি, চলো। সাপেক্ষ প্রতিবর্ত মতবাদের প্রবর্তন কে করেছিলেন? তোমরা জানো সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, যেটাকে প্রথম বা ফার্স্ট প্রতিবর্ত ক্রিয়াও অনেক সময় বলা হয়, পরীক্ষার সময় যদি দেয় তাহলে কিন্তু তোমরা মনে রাখবে এটা কিন্তু ফার্স্ট ফার্স্ট প্রতিবর্ত ক্রিয়া হিসাবে পরিচিতি পেয়েছিল। সেটা হচ্ছে প্যাভলভের। আর তোমরা জানো প্যাভলভ একটা ডগির ওপর করেছিল পরীক্ষা। হু প্রোপাউন্ডেড দ্য কন্ডিশন রেসপন্স থিওরি। নেক্সট প্রশ্ন, অনুষঙ্গের কটা নিয়ম? অবশ্যই তিনটা নিয়ম, সাদৃশ্য, নৈকট্য আর বৈপরীত্য। পরের প্রশ্ন, শিখন সংক্রান্ত প্রচেষ্টা ও ভ্রম সংশোধনের মতবাদী কে? এটা হচ্ছে থর্নডাইক। থর্নডাইক একটা বিড়ালের ওপর পরীক্ষা করেছিল, তাই না? তোমাদেরকে আমি বলেছিলাম। আচ্ছা, আর হচ্ছে অন্তর্দৃষ্টি বা পরিজ্ঞানমূলক মতবাদী কি হয়? সেটা হচ্ছে গেস্টাল্ট মনোবিদ। আর গেস্টাল্ট মতবাদী হচ্ছে কোহলার, কফকা ও ওয়াইডারমার, এনারা ছিলেন। আর স্কিনার কিন্তু বিড়ালের ওপর, সরি ভুল বলছি, স্কিনার কিন্তু তোমার স্কিনার বক্স তৈরি করেছিলেন এবং একটা ইঁদুরের ওপর পরীক্ষা করেছিলেন, এবং ইঁদুরের মানে অনেকগুলো পরীক্ষা করেছিলেন, কিন্তু ইঁদুরের ওপর পরীক্ষা করে উনি সফলতা পেয়েছেন। তারা কিন্তু পায়রার ওপরও পরীক্ষা করেছিলেন, কিন্তু সফলতা পাননি উনি। উনি কিন্তু ওই ইঁদুরের ওপর পরীক্ষা করে কিন্তু উনি সফলতা পেয়েছিলেন। আচ্ছা, তারপর এটা দেখো, এটা তো এটাই ছিল। সম্প্রদায়ের ভিত্তি কি? মানে হচ্ছে তোমার সোশ্যাল পলিটিক্যাল পার্ট রয়েছে। দেখো এটা অবশ্যই অঞ্চল ও সাজাত্যবোধ। এটা বরং আমি সাজাত্যবোধ বলিনি, আমি বোধহয় বুঝিয়েছি আমরাবোধ। বোঝার চেষ্টা করো, আমরাবোধ। তো সাজাত্যবোধ, আহ, আহ, যেটা রয়েছে অঞ্চল এবং সাজাত্যবোধ, এইটা উত্তর। কমিউনিটি সেন্টিমেন্ট, আমরাবোধ বলা হবে না, বরং বলা হচ্ছে সেন্টিমেন্ট। একটা সেন্টিমেন্টের জায়গাটা যেটা রয়েছে সেইটা। আহ, এক্ষেত্রে আমার কেন জানি না মনে হচ্ছে এই আমরাবোধ এইটাও কিন্তু উত্তর হতে পারতো, কারণ সম্প্রদায়ের ভিত্তি হচ্ছে আমরাবোধ ছিল। তবে এটা কিন্তু সাব পয়েন্টে ছিল, ঠিক আছে। আর মেন পয়েন্টে ছিল অঞ্চল ও সাজাত্যবোধ, এটা হচ্ছে মেন, তাহলে এটা উত্তর হবে। কিন্তু এটা সাব পয়েন্টে আমরাবোধ ছিল, তাই জন্য বোধহয় এটা হয়নি। বুঝতে পারছো তো? এটা কিন্তু সাব পয়েন্টে ছিল বলে এটা হয়নি, এটা হচ্ছে মেন পয়েন্ট, অঞ্চল আর সাজাত্যবোধটা মেন পয়েন্ট, কমিউনিটি সেন্টিমেন্ট। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক গোষ্ঠীর একটা উদাহরণ। দেখো পরিবার কিন্তু প্রাথমিক গোষ্ঠী, শিশুর ক্ষেত্রে পরিবার কিন্তু প্রাথমিক গোষ্ঠী, তাই এটা হবে না। কিন্তু মাধ্যমিক গোষ্ঠী যেটা বলা হচ্ছে মানে সেকেন্ডারি, তো সেকেন্ডারি গোষ্ঠী আহ, কি হতে পারে? ট্রেড ইউনিয়ন হতে পারে। এই ক্ষেত্রে প্রশ্নটা আমার ডাউট আছে, কি রকম ডাউট আমি তোমাদেরকে বোঝাচ্ছি, হতে পারি আমি ভুল, কিন্তু তাও আমি বোঝাচ্ছি। সঙ্গীত একাডেমিতে আমি ইচ্ছে হলে আমি যুক্ত হতে পারি, নাও হতে পারি, আমার আমার ওপর ডিপেন্ড করছে। ট্রেড ইউনিয়নে আমি যুক্ত হতে পারি, না হতে পারি, আমার ওপর ডিপেন্ড করছে। সঙ্গীত একাডেমি আর ট্রেড ইউনিয়ন, এটা এই দুটোই কিন্তু আমার মতে সেকেন্ডারি। আর পরিবার, এটা প্রাইমারি হয়ে যায়। রাষ্ট্র কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই প্রাইমারি, মানে পরিবার মানে পরিবার যতটা পরিমাণে প্রাইমারি, রাষ্ট্র ততটা পরিমাণে না হলেও রাষ্ট্র পরিবার দুটোই কিন্তু প্রাইমারি। কিন্তু এই দুটোই কিন্তু আমার মতে সেকেন্ডারি বলে মনে হচ্ছে। ওই যে বললাম সঙ্গীত একাডেমিতে আমি ভর্তি হতে পারি, নাও হতে পারি, কে আমাকে কি কি বলবে? কোনো কোনো প্রয়োজন নেই। ট্রেড ইউনিয়নে আমি ভর্তি হতে পারি, নাও হতে পারি, মানে জয়েন করতে পারি, নাও করতে পারি। এই দুটো কিন্তু আমার মতে সেকেন্ডারি, ঠিক আছে। কিন্তু যাই হোক, বোধহয় কমিশন এখানে উত্তর কিন্তু ট্রেড ইউনিয়নই নিয়েছে। সেটা কমিশন জানে, তারা অনেক বেশি সুদক্ষ মানুষ। দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবর্তককে? কার্ল মার্কস হচ্ছে প্রবর্তক, কিন্তু এই ধারণাটা পেয়েছিলেন হেগেলের কাছে। এই প্রশ্ন কিন্তু আমি আলোচনা করেছি, এর আগেও আলোচনা করেছি। মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন নাগার্জুন, তাই না? আচ্ছা, হু ইজ দ্য ফাউন্ডার অফ মাধ্যমিক ফিলসফি? নাগার্জুনা। ভারতীয় দর্শন অনুযায়ী পুরুষার্থ কত প্রকার? পুরুষার্থ ফোর টাইপস, পুরুষার্থ তোমরা জানো, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। জৈন মতে দ্রব্য সেটা কি কি হতে পারে? দুটো প্রকার হতে পারে, একটা হচ্ছে অস্তিকায় আর একটা নাস্তিকায়। সরি ভুল বলছি, অস্তিকায় এবং অনস্তিকায়। এই দুটি প্রকার কিন্তু হতে পারে। নেক্সট, নৈতিক ক্রিয়ার কটা স্তর রয়েছে? তিনটি স্তর রয়েছে, কি কি বলতো? উদ্দেশ্য, উপায় আর ফলাফল। এই তিনটে কথা, উদ্দেশ্য, উপায় আর ফলাফল। আচ্ছা, তারপরের প্রশ্ন, এই প্রশ্নটাও বেশ একটা বেসিক প্রশ্ন। একটা ই বচনের বিবর্তিতের আবর্তিত কি হবে? দেখো ই বচনকে সবার প্রথমে যখন তুমি বিবর্তন করছো, তার মানে তুমি এতে নিয়ে আসছো। আবার এর তারপর যখন আবর্তিত করছো, তার মানে তারপরে তাকে আইতে নিয়ে আসছো। সুতরাং ই বচনের বিবর্তিতের আবর্তিত হবে আই।
তাই না? দুটি হেতু বাক্যই সামান্য বচন হলে সিদ্ধান্ত বিশেষ হবে না। আমি রিপিট করছি, দুটো হেতু বাক্য যদি সামান্য বচন হয়, তার থেকে সিদ্ধান্ত কিন্তু বিশেষ বচন হবে না। ভালো কথা। এবার নিরপেক্ষ ন্যায়ের বৈধতা সংক্রান্ত এই নিয়মটা যদি লঙ্ঘিত হয়, তাহলে কি হবে? সেটা হচ্ছে অস্তিত্ব সূচক দোষ হবে। অস্তিত্ব সূচক দোষ। ঠিক আছে, এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হবে এক্ষেত্রে। তোমরা জানো, মানে এই এই রুলস গুলো কিন্তু, বা এই পার্ট গুলো কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। প্রথম সংস্থান আই ও আই, এই মূর্তিতে কোন দোষ ঘটেছে? দেখো, আই আর ও, এই দুটো কিন্তু বিশেষ বচন। আর এই বিশেষ বচন থেকে কখনো সিদ্ধান্তে আসা যায় না। কিন্তু এক্ষেত্রে আমার অপশানে আমি দেখতে পাচ্ছি যে একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে নঙর্থক হেতুবাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ। মানে আই আর ও রয়েছে, ও বচন তো নঙর্থক। এবারে একটা রুলস এরকমও ছিল যে নঙর্থক যদি কোনো স্টেটমেন্ট থাকে, তাহলে সেখান থেকে সিদ্ধান্ত একটা নঙর্থক আসতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো, ওই নঙর্থক একটা হেতুবাক্য থেকে এটা যদি নঙর্থক আসতো, তাহলে কিন্তু কোনো দোষ হতো না। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, নঙর্থক হেতুবাক্যতে একটা সদর্থক সিদ্ধান্তকে টানা হয়েছে বলে তাই জন্য একটা দোষ ঘটেছে। এইটা করবারও দরকার নেই যদি তোমাদের রুলসটা মানে মানে মুখস্থ থাকে, মানে যে 10টা মতো রুলস ছিল, এবং কপির আরো কিছু রুলস আর কি, সেই রুলস যদি মুখস্থ থাকে, এইগুলো মানে করবার কোনো প্রয়োজনই নেই। যোগ দর্শনের প্রতিষ্ঠাতার নাম বলা হচ্ছে, অবশ্যই তোমরা জানো, পতঞ্জলি রয়েছেন। আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করার কথা বলা হয়েছে, যে আহ, যারা গির্জায় যায় তারা সকলে সাধু নয়। তাহলে এইরকম যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের ক্ষেত্রে আহ, তাকে লজিক্যাল ফর্মে আমি নিয়ে আসবো। সেটা হচ্ছে, কোনো কোনো ব্যক্তি যারা গির্জায় যায় নয় সাধু। ঠিক আছে। আচ্ছা, তার পরের প্রশ্ন দেখো, মানে নিম্নলিখিত বচনে কোন পদটা ব্যাপ্য বলা হয়েছে? তোমরা ব্যাপ্য আর অব্যাপ্য বিষয়টা জানো। এ বচন, যারা জানো না, সবাই জানে, কারণ কতবার করিয়ে দিয়েছি। এ ই আই ও, এ ই আই ও। দেখো, এ বচনের হচ্ছে উম উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ই বচনের উভয় পদই ব্যাপ্য, আই বচনের উভয় পদই অব্যাপ্য, আর ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। ঠিক আছে, এই তো ফান্ডা। তাহলে দেখো, এটা এ বচন, তাহলে এ বচনে কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য পদ ব্যাপ্য। এই তো প্রশ্ন। কি সহজ না বিষয়গুলো! আমি বলছি না যে এই প্রশ্নটা, মানে সে একদম ছোট বাচ্চাদের মতো প্রশ্ন দিয়েছে। আহ, এই প্রশ্নটা, মানে 2016-তে। এবারে জানি না ছোট বাচ্চাদের মতো প্রশ্ন আদৌ দেবে কিনা। তো দেখো, এ ইমপ্লাইজ বি, এটা মিথ্যা কখন হবে? তো যদি এটা টি হয়, যদি এটা এফ হয়, তাহলেই তো টি এফ এ এফ হয়, তাই না? এগুলো করিয়ে দিয়েছি কিন্তু, মনে করে দেখো, লজিকে আছে। টি এফ এ এফ হয়, তাহলে দেখো, যদি এ সত্য হয় আর বি যদি মিথ্যা হয়, তাহলে তো মিথ্যা হবে, তাই না? এগুলো সব করিয়ে দেওয়া হয়ে গেছে তোমাদেরকে। আদর্শ আকারে ন্যায় অনুমানে হেতুপদ, হেতুপদ কিন্তু, ঠিক আছে, মিডিল টার্ম, সেটা কোথায় থাকবে? সাধ্য আর পক্ষ উভয় আশ্রয় বাক্য, মানে বোথ মেজর অ্যান্ড মাইনর, যে প্রিমাইস রয়েছে, মানে দুটো যে আশ্রয় বাক্য আর কি, উপরের দিকে যেটা থাকছে, সেটার মধ্যে থাকছে। নিম্নে কোন বাক্যটা নিম্নে মিথ্যা বাক্য কোনটা? আহা, আবার চলে গেল। নিম্নে মিথ্যা বাক্য কোনটা, এটা দিয়েছে। এ থেকে বিবর্তন কি কখনো এতে আসে? তোমরা জানো, এ, ই, আই আর ও যখন বিবর্তন করবে, তখন এ থেকে ইতে, এ থেকে ই থেকে এতে, এ থেকে ইতে। আবার হচ্ছে বিবর্তনের সময় আই থেকে ওতে, ও থেকে আইতে, এইরকম ভাবে বিবর্তনের জায়গাগুলো ঘোরে। এবার দেখো, এর বিবর্তন কি করে এ হতে পারে? এর বিবর্তন সবসময় তো ই হয়। তাহলে এই জন্য এটা ভুল আর কি। তো ভুল মানে আমার এক্ষেত্রে মিথ্যা বাক্য কোনটা নির্বাচন করতে দিয়েছে, সুতরাং এইটা। বাদ বাকি এগুলো সব ঠিক আছে। আই এর বিবর্তনও হ্যাঁ হয়েছে। ই এর আবর্তন ই, হ্যাঁ ই এর আবর্তন তো ই হয়। আচ্ছা, আবর্তন যেটা হয় সেটা হচ্ছে এ, ই, আহ, আচ্ছা, এ থেকে সব সময়, এ থেকে সব যদি সরল আবর্তন হয়, তাহলে এ থেকে এ, অথবা এ থেকে আইতে যায়। ঠিক আছে। আর ই বচন ক্ষেত্রে ই থেকে ইতে যায়। আর হচ্ছে আই বচনের ক্ষেত্রে আই থেকে আইতেই যাবে। আর হচ্ছে ও বচনের ক্ষেত্রে হয় না, ও বচনের ক্ষেত্রে কোনো আবর্তন সম্ভব নয়।
তাহলে দেখো আই এর বচনের বিবর্তন একটা চেয়েছে, আই এর বিবর্তন, আই এর বিবর্তন আই। আম, যদি বিবর্তন দেখি, আচ্ছা এই প্রশ্নটার কি লেখা আছে, কনভার্স অফ আই ইজ আই। এটা এটা বিবর্তন নয়, কনভার্স মানে তো হচ্ছে আবর্তন। এই 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 দেখো এই বাংলা শব্দ কিন্তু ভুল আছে, এটা তো কনভার্স, কনভার্স মানে হচ্ছে আবর্তন। তাহলে আই বচনে আই এর হচ্ছে আই থেকে আইতে আসে। আমি আমি বলছিলাম না অনেকবার, বোঝাতে গিয়ে বলি যে হচ্ছে তোমার বাংলায় হয়তো ভুল থাকতে পারে, ইংরেজি হয়তো সঠিক আছে। দেখো এই দেখো হাতে নাতে প্রমাণ। এইটা করে কেবলমাত্র এইটা দেখে, মানে যে ইংরেজি দেখেইনি সে হয়তো ডিতে রাইট চিহ্ন মেরে এবার ডিটাতে বুলেটিন করে সে বেরিয়ে গেছে, তার এক্ষেত্রে ভুল হয়েছে। দেখো আই এর বিবর্তন কিন্তু আই এখানে লেখা আছে, আর এখানে দেখো ইংরেজিটা দেখো কনভার্স অফ আই ইস আই, কনভার্স মানে হচ্ছে আবর্তন, তাই না? তাহলে আই বচনের আবর্তন আমরা কি জানি, আই থেকে আই, তার মানে এটা সঠিকই আছে। আর যদি এই মিথ্যা বাক্য যদি এরকম ধরতে হতো, তাহলে কিন্তু এটা এই বাংলা দেখলে এটা সঠিক হয়ে যেত, এইটা উত্তর হতো। ভাবতে পারছো কিরকম বড় সড়ো একটা ভুল? আর এরকম ভুল প্রশ্ন কিন্তু আসবেই, বুঝতে পারছো, মানে তোমাদেরকে ঠকিয়ে দেবে। আর পরে বলবে যে না না, কোনো একটা জায়গা তো আমরা সঠিক করেছিলাম, তোমরা দেখোনি কেন? মানে উল্টে আমাদের উপর চাপ, বুঝতে পারছো তো? করবে ওরা ভুল, কিন্তু চাপ দিয়ে দেবে আমাদের উপর। চলো তাহলে এই ক্ষেত্রে উত্তর তাহলে কি দাঁড়াচ্ছে, এইটা। হুম। ফলিত নীতিবিদ্যা জগতে কোন চিন্তাবিদ প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতা? পিটার সিঙ্গার। যদিও এই বিষয়গুলো আমার বোঝানো হয়ে গেছে, কারণ এর সিলেবাসই আমরা শেষ করে ফেলেছি। নেক্সট, গণতান্ত্রিক সরকার হচ্ছে জনগণের কল্যাণে, জনগণের দ্বারা, জনগণের শাসন। দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ঠিক আছে, এই পুরো কথাটা কিন্তু আব্রাহাম লিঙ্কন বলেছেন, এবং আব্রাহাম লিঙ্কন কিন্তু ওই একজন রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, বুদ্ধি সম্পর্কে বহু উপাদান তত্ত্ব যে মতবাদী, তিনি কিন্তু থর্নডাইক। ঠিক আছে, দ্বি উপাদান তত্ত্ব হচ্ছে স্পিয়ারম্যান। এই দ্বি উপাদান তত্ত্বটা বোধহয় আমার পড়ানো হয়নি বা বলাই হয়নি। যদি সম্ভব হয় তাহলে, জানি খুবই অল্প একটা বিষয়, বুঝিয়ে দেবো। নেক্সট, দেখো সেটা হচ্ছে গেস্টাল্ট। গেস্টাল্ট মনোবিদদের মতে কোন প্রত্যক্ষের ক্ষেত্র সংগঠনের শর্ত নয়? তো গেস্টাল্ট মনোবিদদের মতে সংগঠনের শর্ত হচ্ছে সাদৃশ্য, নৈকট্য আর হচ্ছে নিরবচ্ছিন্নতা। এটা এক, এটা দুই, এটা তিন। ঠোঁটস্থ রাখবে, বুঝলে তো? যদিও আমি বুঝিয়ে দিয়েছি, যদিও আমার হয়ে গেছে। সাদৃশ্য, নৈকট্য, নিরবচ্ছিন্নতা প্লে লিস্টে আছে, সাইকোলজি প্লে লিস্টটা ভালো করে দেখবে যারা এখনো দেখোনি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে নয় বলেছে, শর্ত নয়, তাহলে হচ্ছে কোনটা, সেন্সেশনটা, সংবেদনটাই উত্তর। মনোবিজ্ঞানের কোন পদ্ধতির মাধ্যমে অপরের মন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়? অপরের মন, দেখো যদি হতো নিজের মন তাহলে অন্তর্দর্শন, অপরের মন তাহলে পর্যবেক্ষণ। পরীক্ষণ কেন হবে না? কারণ পরীক্ষণ হলে একটা পরীক্ষণের যুক্ত একটা পরিবেশ দরকার, উপযুক্ত পাত্র দরকার, এখানে নানান ঝুট ঝামেলা আছে, বুঝলে তো? পরীক্ষণ ওই জন্য হবে না। তাহলে হবে কোনটা, এক্ষেত্রে উত্তর হবে তোমার পর্যবেক্ষণ, অবজারভেশন। অবজারভেশনের মাধ্যমে তুমি জানতে পারবে অপরের মন সম্পর্কে। এই তো 15টা প্রশ্ন, কি ইজি প্রশ্ন ছিল বলো তো? একটা দুটো একটু ডাউট ছিল, সেটা আমার হয়তো একটু ডাউট ছিল, আর সেগুলো ক্লিয়ার হয়েও গেছে এক্ষেত্রে। আর কমিশনের কিছু ভুলও ছিল। যাই হোক, তাহলে 55টা প্রশ্ন কিন্তু আমরা সলভ করে ফেললাম। খুব ভালো। আহ, মানে যারা ইওর ফিলোসফি থেকে পড়ছে, আমি মনে করছি এই 55টার মধ্যে সবাই 55টাই পাবে। 55তে 55ই পেয়ে যাবে, কারণ এই পুরো প্রশ্নগুলো সব তাদের আলোচনা হয়ে গেছে, এমনটা নয় যে বাকি রয়ে গেছে কিছু, সেগুলো হবে না। ওই বার্কলে টাকলে সেগুলো রয়েছে, কয়েকটা দেওয়া হয়নি, ওগুলো দিয়েই দেবো, ওটা কোনো অসুবিধাই নেই। আচ্ছা, তো আমি আশা রাখছি যে তোমাদের এই কোশ্চেন এক্সপ্লেনেশন যে পার্ট যেটা ছিল, যেটা আমি বোঝালাম এখন, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই আমার প্রাপ্য, একটা লাইক করে দিও। সাবস্ক্রাইব করেই দেখছো তোমরা জানি, কারণ আমার সাবস্ক্রাইবাররাই দেখে বেশি, তারা খুবই ভালো আর কি। আর বন্ধুদের সাথে পারলে একবারটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট দিনকে অন্য কোনো পড়াশোনার ক্ষেত্রে, কারণ পড়ার জগতের বাইরে
আমি সচরাচর কথা বলি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আম, এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ জানাই।